নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের 103তম অংশ। বায়ে মোড় নিতে নিতে অনঙ্গবাবু বললেন, উত্তরে উত্তরায়ণ, ডাইনে আমাদের ছাপাখানা, বায়ে স্কুলের অফিস ঘর, তার ওপাশে লাইব্রেরি। আমরা ডাইনে ঘুরছি। এই গেল রান্নাঘর, সামনে গুজরাটি কিচেন, তারপর গোয়ালঘর। লাল গরু পাজি যখন তখন খুঁটি উপড়ে তাড়া করে, খুব সাবধানে থাকবেন। বায়ে খেলার মাঠ, তার দক্ষিণে গুরুপল্লীর মাটির ঘরের সারি। ক্ষিতিমোহনবাবু, নন্দবাবু, অজিত চক্রবর্তী মহাশয়ের পরিবার, প্রমোদবাবু, তাকে সবাই মশাই বলে, নেপালবাবু, গোসাইজি ইত্যাদি সবাই ওদিকে থাকেন। খেলার মাঠের দক্ষিণে বীরেন্দার ছোট বাড়ি, উনি কন্ট্রাক্টরি করেন। স্টেশনে যাকে দেখলেন তিনি বীরেন্দার ছোট ভাই ধীরেন্দা, বিলেত থেকে ডক্টরেট পাওয়া, শ্রীনিকেতনে কাজ করেন। এই যে শ্রীভবনের ফটক, ভেতরে আমার যাওয়া নিষেধ, নেমে পড়ুন। বাড়িটি অবশ্যই মেয়েদের জন্য হয়নি, ছেলেদের জন্য হয়েছিল। তারপর যখন মেয়েদের দেওয়া হলো, ছেলেদের কি রাগ! রাতারাতি গেট উপড়ে ফেলে দিল, একবার নয় দুবার। কোনো ফল হলো না, কর্তার ইচ্ছায় কর্ম। এই রইল আপনার বাক্স, বিছানা, সিঁড়ির উপর রেখে গেলাম। আচ্ছা চলি। কয়েক মিনিটের মধ্যে গাড়ি থেকে শান্তিনিকেতন আশ্রমের যতটুকু দেখা গেল তার সংক্ষিপ্ত বিবরণী দিয়ে অনঙ্গবাবু চলে গেলেন। সামনের দরজা খুলে দুজন থান পরা আধা বয়সী মহিলা দাঁড়িয়েছিলেন। একজন রোগা দুঃখী চেহারা, তার নাম সরোজিনীদি। অন্যজন মোটা মোটা হাসি খুশি, তিনি বালবিধবা হিরণদি। এরা রান্নাঘরে মেট্রন। শ্রীভবনের অধ্যক্ষা হেমবালা সেন ছুটিতে রাঁচি গেছেন। উত্তর দিকে আমাকে যে ঘর দেওয়া হলো তার লাগোয়া বাথরুম, জানালা আছে, কিন্তু সেদিক দিয়ে হাওয়া আসে না। গুমোট গরম, পাখা টাখার বালাই কোনো ঘরেই নেই। স্নান করে তৈরি হলাম। ধীরেন্দা এসে উত্তরায়ণে নিয়ে গেলেন। এখন যাকে বলা হয় উদয়ন, তখন সবাই বলতো উত্তরায়ণ। অন্য বাড়িগুলোর মধ্যে শুধু উত্তরায়ণের উত্তরে কোণার্ক ছিল। তার পাশে বাঁধানো ভিতের উপর সুন্দর একটি মাটির বাড়িতে শ্রী অমিয় চক্রবর্তী, তার স্ত্রী হৈমন্তী, তাদের ছোট্ট মেয়ে নিয়ে থাকতেন। বাকি সব খোলামেলা। উত্তর পূর্ব কোণে পঞ্চবটী বনের মতো। তার বাইরে লাল মাটির পথ, গোয়ালপাড়া পার হয়ে, কোপাই পার হয়ে শিউরির দিকে চলে গেছে। উত্তরায়ণের সামনে গোলাপ বাগান, টেনিস কোর্ট, দক্ষিণের গাছের আড়ালে একটা ছোট বাড়ি, সেটি চোখেই পড়তো না। সেখানে কাজকর্ম হতো। যেদিকে তাকাই ধুধু করছে খেলার মাঠ, দূরের দিগন্তের কাছে নীল বনরেখা, পূবের রেলের উঁচুবাদ, নিচের কাটিং দিয়ে ট্রেন গেলে ধোঁয়া দেখা যায়। রেলের ওপরে মাঠ পেরিয়ে পারুলডাঙ্গা। পূর্বপল্লী নেই, উঁচু উঁচু ছাত্রাবাস নেই, গেস্ট হাউস নেই, বিশ্বভারতীর মস্ত আপিস বাড়ি নেই, নতুন লাইব্রেরি নেই। গোয়ালপাড়ার পথে শুধু হাসপাতালটি একটু পেছিয়ে আছে। একতলা একটা ডাকঘর, তার লাগোয়া পোস্টমাস্টারের বাড়ি, অসময়ে ডাকলেও হাসি মুখে বেরিয়ে আসেন। আর কতগুলি মাটির ঘর, তাতে মাস্টারমশাইরা থাকেন। পশ্চিমে শ্রীনিকেতন পর্যন্ত ফাঁকা রাস্তার দুধারে খোলা মাঠ, ভাঙা খোয়ায় ধুধু করছে। চেয়ে চেয়ে দেখলাম আর বুঝতে পারলাম রবীন্দ্রনাথ কেন বলেছিলেন পাহাড় তার বুকের ওপর বোঝার মতো চেপে বসে। তবে ভালোও লাগতো নিশ্চয়ই, নইলে কেন ছুটে ছুটে কালিম্পং যেতেন। মনে আছে উত্তরায়ণের সামনে চওড়া বারান্দার একবারে পূবের কোণে খুদে একটা চাপাটির মতো হলো। প্রতিমাদি সেজেগুজে এসে আমাদের চা জলখাবার পরিবেশন করলেন। বনমালী দোরগোড়ায় দাঁড়িয়ে রইল। আরও অতিথি ছিলেন শ্রীনিকেতন থেকে কোয়েকার ডাক্তার হ্যারি টিম্বার্স, তার স্ত্রী আর 6-7 বছরের দুটি মেয়ে, অমিয়দা, হৈমন্তী, আরও কে। যা দেখি তাই ভালো লাগে। ভালো লাগার জন্য মন তৈরি হয়েই এসেছিল। রবীন্দ্রনাথ বললেন, আমি চাই তুমি এখানে মনের সুখে থাকো। ভেবেছিলাম তুমি ছোটদের জন্য গল্প লেখো। সন্দেশ আমি পড়ি, তোমাকে দিয়ে শিশু বিভাগের কাজ করিয়ে নেব। এখন মনে হচ্ছে তার চেয়ে তুমি কলেজে ইংরেজি সাহিত্য পড়িও, স্কুলের ওপরে ক্লাসেও ইংরেজি পড়িও। টাকা আছেন, তনয় আছেন, তাদের তোমার ভালো লাগবে।
কিছু বলবার থাকলে আমাকে বলে যেও। আমার কিছু বলবার ছিল না। কি থাকতে পারে? রবীন্দ্রনাথ আমাকে ডেকে কাজ করতে বলেছেন, সেই আমার যথেষ্ট। রাতে রান্নাঘরে গেলাম, খেলাম। ভাত, ডাল, তরকারি, নিরামিষ তরকারি, মাছের ঝোল। ভালোই লাগলো, ভালো রান্না। অনেকে অনেক কথা বলতো, কিন্তু আমার কখনো রান্নাঘরে খাবার খারাপ লাগেনি। যদিও কিঞ্চিৎ একঘেয়ে, তবে বিকেলের জলখাবারটি যথেষ্ট বলে মনে হতো না। হিরণদি, সরোজিনীদি খুব যত্ন করে খাওয়ালেন। পরে কোত্থেকে একটু সন্দেশ এনে দিলেন। বিদ্যালয় খুলতে কয়েকদিন বাকি ছিল। রান্নাঘরে মুষ্টিমেয় খাইয়ে টিমটিম করছিল। পরদিন সকালে দুটি ছেলে আমাকে সমস্ত আশ্রম দেখিয়ে দিল। তখন আশ্রম এলাকা ছিল ছোট্ট, একবেলাতেই দেখে নিলাম। বাইরের লোকের বাস ছিল না। কাঁচের মন্দিরের পরে শান্তিনিকেতনের আদি বাড়ি। আগে এরই একতলায় দীপু ঠাকুর থাকতেন। আর আমবাগানে যেসব ছেলেরা আম চুরি করতে আসতো তাদের লজ্জা দিতেন। তখন সবটাই অতিথিশালা। বাইরের কুয়োর একটা পোস্তয় লেখা ছিল অতিথি, উল্টো দিকের পোস্তয় লেখা ছিল শালার জন্যে। তাই দেখে অতিথিরা হাসাহাসি করত। দক্ষিণে আমবাগান তখনও ছিল, আরও সতেজ, আরও সবুজ। তখনও কাউকে পাকা আম খেতে হতো না। আরও দক্ষিণে শালবিথি।